আলোচনার মধ্য দিয়ে কিভাবে সাউন্ড এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেইটা ছবি ব্ল্যাকবোর্ডে এঁকে, মানে আমাদের যে মার্কার দিয়ে আমি, ব্ল্যাকবোর্ড নয় হোয়াইট বোর্ডে এঁকে আমি দেখাবার চেষ্টা করেছিলাম। তার চেয়ে এই অ্যানিমেশনটা থেকে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। অর্থাৎ সাউন্ড ওয়েভ যখন এয়ারের মধ্যে দিয়ে ট্রাভেল করে, এটা খানিকটা সেই তোমার কম্প্রেশন এবং রেয়ারিফ্র্যাকশনের যে অল্টারনেটিং বা অল্টারনেটিভ যে অ্যাপ্রোচ, এবং একটা জায়গায় কম্প্রেশন হচ্ছে ঠিক তার পরের লেয়ারটা রেয়ারিফ্র্যাকশন হচ্ছে, একটা জায়গায় সংকোচন হচ্ছে তার পরের লেয়ারটা তনুভবন হচ্ছে, বাংলায় বলে ঘনীভবন আর তনুভবন। ঘনীভবন মানে হচ্ছে কম্প্রেশন, আর তনুভবন হচ্ছে রেয়ারিফ্র্যাকশন। সেইটা দেখবে এই বাঁ দিকটায় এরকম জায়গায় উৎসটা আছে কোথাও একটা। উৎসটা আমরা ছবিতে আঁকিনি, আমরা আমাদের এখানে ছবিতে বুঝতেই পারছো কিছু লেয়ার ঘন ঘন, কিছু লেয়ার ফাঁকা ফাঁকা, আবার কিছু লেয়ার ঘন ঘন, আবার কিছু লেয়ার ফাঁকা ফাঁকা। এইটা আমরা দেখতে পাবো এই উৎস থেকে কীভাবে শ্রোতার দিকে, তার মানে এইখানে উৎস আছে, শ্রোতা এরকম কোনো একটা জায়গায় আছে, এই অবস্থায় কি করে সাউন্ড ওয়েভটা ট্রাভেল করছে এয়ারে আমরা দেখব। দেখো এবার দেখতে থাকো। দেখো বাঁ দিক থেকে আস্তে আস্তে যেন কম্প্রেশনটা ডান দিকে পৌঁছে যাচ্ছে, এবং একটার পর একটা লেয়ারে ওই যে তোমার স্তরটা, মানে এনার্জিটা একটা স্তর থেকে আরেকটা স্তর, ঠিক তারপরে স্তর, একদম বাঁ দিক থেকে খেয়াল করো যেন একটা স্তর আর একটা স্তরকে ধাক্কা দিয়ে একটু করে সরিয়ে দিচ্ছে। ঠিক মনে হচ্ছে যেন একটা স্তর আর একটা স্তরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। আমি বিভিন্ন প্যারামিটার্স দিয়ে এঁকেছি, এইটা একটা প্যারামিটার্স, সেকেন্ড আরেকটা আমরা একটু ফাঁক ফাঁক করে এঁকেছি এইখানে। মানে তুমি বুঝতে পারবে যে বাঁ দিক থেকে যদি শুরু করো, একটা লেয়ার পাশের লেয়ারটাকে ঠেলে দিল, তারপরের লেয়ারটা তারপরের লেয়ারটাকে ঠেলে দিল, এইভাবে কিন্তু মানে সাউন্ডটা কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, এয়ারটা গিয়ে পৌঁছায় না, সাউন্ডটা যায়। এটা আরেক ধরনের প্রোফাইল। আর শেষকালে আরেকটা প্রোফাইল করেছি, সেটা খুব ঘন। হ্যাঁ বলো। বলছি মনীষা বলছিল জয়েন হতে পারছে না, ওর অ্যাক্টিভিটি জয়েন দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। বেশ, আমরা এই অবধি বুঝতে পারলাম যে বাঁ দিক থেকে লেয়ারগুলো ডান দিক অবধি কীভাবে যাচ্ছে, সেইটা এখান থেকে আমাদের পরিষ্কার হলো মোটামুটি। আমাদের ওয়েভ সম্বন্ধে কিছু ধারণা এর আগে নেই, আমরা ধরে নিচ্ছি ওয়েভ সম্বন্ধে কিছু জানি না। ওয়েভ হচ্ছে একটা ডিস্টারবেন্স। কিসের ডিস্টারবেন্স? না, যে কোনো মিডিয়ামেরই ডিস্টারবেন্সকে ওয়েভ বলা হয়। সেটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, যে কোনো মিডিয়াম। এমনকি মিডিয়াম ছাড়াও ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডেরও ডিস্টারবেন্স হতে পারে, সেগুলো আমরা একটু তুলনামূলকভাবে জটিল, সেগুলোই আমরা এক্ষুনি আসছি না। তো আমরা আপাতত এই ডিস্টারবেন্স সম্বন্ধে যেটুকু মানে শিখবো, সেটা হচ্ছে যে এই ডিস্টারবেন্সটা এক জায়গায় তৈরি হয়। বলো। দুবার কি বললেন? আমার মানে কেটে গেছিল। কেটে যাওয়ার জন্য রেকর্ডিং। ডিস্টারবেন্স কোনো একটা জায়গায় কোনো একটা উৎসে তৈরি হয়, সেই উৎস থেকে সেই ডিস্টারবেন্সটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। আমি যখন কথা বলি, ধরো আমার চারপাশে সমস্ত ডিরেকশনে যারা দাঁড়িয়ে থাকে, ধরো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ যতগুলো দিক আছে, হ্যাঁ, যে কোনো ডিরেকশনে আমার কথাটা সেই ব্যক্তি বা যারা দাঁড়িয়ে আছেন তারা শুনতে পাবেন। অর্থাৎ আমার মুখ থেকে যে কথাটা বেরোচ্ছে তার পিছনে কে দায়ী? না, আমার গলার মধ্যে দুটো ভোকাল কর্ড আছে, সেই ভোকাল কর্ডটা কাঁপছে, সেই ভোকাল কর্ডের কম্পনটা এয়ার মিডিয়াম মারফত সমস্ত দিকে প্রপাগেটেড হচ্ছে, ছড়িয়ে পড়ছে, এবং সেই ছড়িয়ে পড়ছে বলে সেই ডিস্টারবেন্সটা গিয়ে যে ব্যক্তিরা শুনছে কথাটা,
তাদের কানের পর্দাটাকে গিয়ে কাঁপাচ্ছে এবং সেই সিগন্যালটা তাদের ব্রেনে গিয়ে একটা ইমপ্রেশন তৈরি করছে। সেই ইমপ্রেশন থেকেই আমরা কি করছি না আমরা শুনতে পাচ্ছি আর কি। তাহলে বেসিক্যালি একটা ডিস্টারবেন্স, মিডিয়ামটা শান্ত ছিল এতক্ষণ, অর্থাৎ পুকুরের জল স্থির ছিল, সেখানে তুমি একটা ঢিল ফেলেছো, সেই যেখানটা ঢিল ফেলেছো সেইখান থেকে একটা ওয়েভ তৈরি হয়ে পুকুরের জলের ধার বরাবর পুকুরের সারফেস দিয়ে মানে একটা দেখবে সার্কুলার একটা ওয়েভ, বৃত্তাকার একটা তরঙ্গ ওই যেখানে তুমি ঢিলটি ফেলেছো সেইখান থেকে পুকুরের পাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু পুকুরের জলটা কিন্তু এগিয়ে আসে না। পুকুরের জলটা কি হয়, শুধু আপ ডাউন করে, আর কিছু করে না, হয় উপরে না যায় নাহলে নিচে নামে। এটা ভালো করে বুঝতে গেলে কি করে বুঝতে হবে, আমি যদি ওই পুকুরের জলে একটা পিং পং বল কিংবা একটা থার্মোকলের টুকরো ভাসিয়ে রাখি, আমি অনেকটা দূরে তার থেকে বেশ খানিকটা দূরে ঢিল ফেলেছি ধরো, কিছুক্ষণ বাদে ওই ওয়েভটা তৈরি হয়ে বড় হতে 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 ওই যেখানে আমার বলটি ভাসছে বা ওই সোলার টুকরো বা থার্মোকলের টুকরোটা ভাসছে, সেইখানে ওই তোমার বলটা আপ ডাউন করবে বা সোলার টুকরোটা বা থার্মোকলের টুকরোটা আপ ডাউন করবে, মানে জাস্ট উপরে উঠবে নাহলে নিচে, একবার উপরে উঠবে তারপর নিচে নামবে, এই ঘটনাটা ঘটবে। এই রকম ভাবার কোনো কারণ নেই যে যেখানে যে ওই মানে আমি ঢিলটি ফেলেছি সেই ঢিলের ওইখানকার অংশের জল পুকুরের পাড় অবধি এগিয়ে আসবে, এটা ভাবার কোনো কারণ নেই। তো তাহলে কি ট্রান্সফার্ড হচ্ছে, পুকুরের জলে ঢিলটা ফেলেছি আমি, তার মানে আই হ্যাভ অ্যাপ্লাইড সাম এনার্জি, কিছু পরিমাণ শক্তি আমি প্রয়োগ করেছি। এই শক্তিটা ওই পুকুরের জলের মাঝখান থেকে পাড় অবধি পৌঁছে যাচ্ছে বাই দ্য মিডিয়াম অফ ওয়েভ, ওয়েভের আকারে পৌঁছে যাচ্ছে, এবং এই ধরনের ওয়েভকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ। এবং এই মেকানিক্যাল ওয়েভ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছবার জন্য উই রিকোয়ার সাম মিডিয়াম, কিছু মাধ্যমের দরকার পড়ে। সেটা বায়ু মানে এয়ার হতে পারে, মানে গ্যাসিয়াস হতে পারে, সেটা লিকুইড বা তরল হতে পারে, সেটা কঠিন হতে পারে, কিন্তু আমাদের একটা মিডিয়াম দরকার। এই মিডিয়াম ছাড়া কিন্তু আমরা কোনোভাবে মানে ওয়েভকে, এই মেকানিক্যাল ওয়েভকে ট্রান্সফার করতে মানে ট্রান্সপোর্ট করতে পারবো না। তো যাই হোক, আমরা একটা জিনিস এবার ভাবি যে ওয়েভের তাহলে কিছু শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন করতে হয়, সেই শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশনটা কীভাবে করব না, প্রথমে ধরো এই হচ্ছে ওয়েভস, বাংলা হচ্ছে তরঙ্গ। আমরা প্রথমে মেকানিক্যাল আর ইলেকট্রোম্যাগনেটিক এই দুটো ভাগে ভাগ করছি। মেকানিক্যাল মানে হচ্ছে যান্ত্রিক, আর এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। তড়িৎ চুম্বকীয়, এই দুটো ভাগে ভাগ করলাম, একটা যান্ত্রিক একটা তড়িৎ চুম্বকীয়। কোনটা কি তার বিবরণ একটু বাদে দিচ্ছি, প্রশ্ন এখন করো না কোনো। এই যান্ত্রিককে আবার দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ট্রান্সভার্স আর একটা হচ্ছে লংগিটিউডিনাল। এটাকে বাংলায় বলা হয় তির্যক, এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ মোটামুটি ভাবে ট্রান্সভার্স, এর লংগিটিউডিনাল ফর্ম পাওয়া যায় না। বাংলাটা লিখলাম না, বাংলাটা তো জেনেই গেছো, সুতরাং অসুবিধা নেই। এইবার বলি, আমরা আগে এই পার্টটায় আসি, ওই দিকটা পরে দেখব।
মেকানিক্যাল বা যান্ত্রিক তরঙ্গ একটু আগে আলোচনা করেছি, যে যখন কোনো মাধ্যমের মধ্যে কোনো ডিস্টারবেন্স বা স্পন্দন বা ভাইব্রেশন উৎপন্ন হয়, তাহলে তখন সেই ভাইব্রেশনটা একটি বিশেষ আকারে বা মাধ্যমের পর্যাবৃত্ত কম্পনের দ্বারা, পিরিয়ডিক ভাইব্রেশনের দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়, সেইটাকেই আমরা ওয়েভস বলছি। তাহলে ওয়েভ হতে গেলে একটা পিরিয়ডিক ভাইব্রেশন দরকার বা একটা পর্যাবৃত্ত কম্পন দরকার। এই পর্যাবৃত্ত কম্পন না হলে কিন্তু ওয়েভ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। এইবার এই যে দুটো ভাগ করেছি, একটা হচ্ছে ট্রান্সভার্স, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল। তোমরা এবার নিজেরা ভালো করে ভাবো যে যদি ধরা যাক একটা সুতো বা একটা দড়ি আমি দেওয়ালে বেঁধেছি, বাঁধবার পর সেই দড়িটা আমি যদি এইভাবে নাড়াই, অর্থাৎ আমি বলতে চাইছি, এখানটা মুছে দিলাম কারণ নাহলে আমার জায়গা হবে না, বা ছোট লিখলে তোমরা বুঝতে পারবে না। ধরো এইখানে দেওয়ালে তুমি একটা দড়ি বেঁধেছো, বেঁধে সেই দড়িটাকে নাড়াচ্ছ হাতে করে, এখানে দেওয়ালে বাঁধা আছে। তাহলে কি দেখতে পাও? অ্যাজিভ মনে হবে একটা তরঙ্গ যেন এই তোমার হাতের দিক থেকে, এখানটা তোমার ধরো হাত ধরা আছে, এই তোমার হাতের দিক থেকে দেওয়ালের দিকে এগিয়ে যাচ্ছে, তাই মনে হবে তো? কিন্তু দড়ির কোনো অংশ কি আলটিমেটলি দেওয়ালের দিকে এগিয়ে যাচ্ছে? তা তো যাচ্ছে না। দড়ির অংশগুলো কি করছে? হয় উপরে উঠছে, নাহলে নিচে নামছে। তাহলে এখানে তরঙ্গটা যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে? না, আমার এই হাত এদিক থেকে দেওয়ালের দিকে, এটা হচ্ছে তরঙ্গের অভিমুখ। আর এই দড়িটা হচ্ছে মাধ্যম, যে মাধ্যম বরাবর তরঙ্গটা এগোচ্ছে। তাহলে দড়ির যে মাস পয়েন্টসগুলো, কণাগুলো, ভরবিন্দুগুলো, সেগুলো কিভাবে যাতায়াত করছে, ওঠানামা করছে? না, তারা কিন্তু আমার তরঙ্গের গতির সঙ্গে হয় উপরে নাহলে নিচে, অর্থাৎ তরঙ্গের গতির সঙ্গে সবসময় সমকোণে বা পারপেন্ডিকুলারলি তারা আপ অ্যান্ড ডাউন এরকম একটা মোশন তারা এক্সিকিউট করছে, বা এরকম উপর নিচ করে যাচ্ছে। তাহলে যখন মাধ্যমের কণাগুলো ওই তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে স্পন্দিত হতে থাকে বা কম্পিত হতে থাকে, সেই ধরনের তরঙ্গকে আমরা বলি যান্ত্রিক তির্যক তরঙ্গ। when the particles involved in a wave vibrate perpendicularly in comparison with the direction of the wave, then that wave is known as mechanical transverse wave. এটা তো খুব সহজ একটা উদাহরণ পেলে। আবার আরেকটা উদাহরণের কথা ভাবি। এই এক্সপেরিমেন্টটা আমার কাছে এখানে ঘরে এলে দেখাতে পারবো। এখন ক্যামেরার সাহায্যে দেখানো খুব মুশকিল এটাকে। এটা অনেকটা জায়গা জুড়ে এক্সপেরিমেন্টটা হয় বলে ক্যামেরাতে গোটাটা তোলা যেতে পারে ছবি, কিন্তু যখনই আমি সেটাকে গোটাটাকে তুলবো ওই জিনিসটা খুব ছোট হয়ে যাবে, ফলে খালি চোখে বা তোমরা মোবাইল স্ক্রিন এটাকে বুঝতে পারবে না। সেটা হচ্ছে যে একটা স্প্রিং ধরো আছে, এই ধরো একটা স্প্রিং আছে, বেশ লম্বা স্প্রিং। এই লম্বা স্প্রিংটাকে আমি এই তিনটাকে এইভাবে ধরে কম্প্রেস করলাম, করে ছেড়ে দিলাম। তাহলে কি হবে? তাহলে দেখা যাবে এই এই প্রান্ত থেকে আমার এই কম্প্রেশনটা এইরকম ভাবে এদিক থেকে এদিকে এগোবে। অর্থাৎ এইখানটায় দেখবে কম্প্রেশনটা ঘন, আবার এই জায়গাটা হালকা, আবার এখানটায় ঘন, আবার এখানটায় হালকা, আবার ঘন, আবার হালকা, আবার ঘন। অর্থাৎ বলতে চাইছি এই যে মানে স্প্রিংয়ের যে অংশগুলো, সেটা তাহলে কীরকমভাবে মুভ করছে? এইরকম একটা টু অ্যান্ড ফ্রো মোশন দেখাচ্ছে।
এই ডিরেকশনে, তার ফলে তরঙ্গটা কোন দিকে এগোচ্ছে? তরঙ্গটা আমার ডান দিক থেকে বাঁ দিকে এগোচ্ছে। তাহলে একটা জিনিস সেক্ষেত্রে বুঝতে পারছি, এখানে কিন্তু মাধ্যমের কণা কি না, স্প্রিংটা, মাধ্যমের কণা স্প্রিং এর যে মাস পয়েন্টসগুলো সেগুলোই হচ্ছে মাধ্যমের কণা। সেগুলো কোন ডিরেকশনে যাতায়াত করছে না, তারা কিন্তু এই তরঙ্গের অভিমুখ বা তরঙ্গের যে ডিরেকশন, ওয়েভের যে ডিরেকশন, তার সঙ্গে কিন্তু প্যারালালি বা সমান্তরালে কিন্তু টু অ্যান্ড ফ্রো মোশন এক্সিকিউট করছে। অর্থাৎ আগের বেলায় কি ছিল, আগের বেলায় মাধ্যমের কণাগুলো তরঙ্গের অভিমুখের সঙ্গে লম্বভাবে কম্পিত হচ্ছিল, এখন মাধ্যমের কণাগুলো তোমার ওই তরঙ্গের অভিমুখের সঙ্গে কিভাবে কম্পিত হচ্ছে না, একই দিকে বা সমান্তরালে, মানে যেদিকে তরঙ্গ যাচ্ছে তার সঙ্গে সমান্তরালে বা প্যারালালি তারা ভাইব্রেট করছে। এর আর একটা উদাহরণ তো বুঝতেই পারছো, সাউন্ড ওয়েভ প্রপাগেশন। সাউন্ড ওয়েভের ক্ষেত্রে এয়ার মিডিয়ামটা তোমার এরকম তোমার এটা হতে থাকে আর কি, সাউন্ড মিডিয়ামটায় তোমার এয়ারটা এক জায়গায় কম্প্রেসড, এক জায়গায় রেয়ারিফাইড, এক জায়গায় কম্প্রেসড, এক জায়গায় রেয়ারিফাইড, এই ঘটনাটা ঘটতে থাকে। অর্থাৎ এক জায়গায় বেশ ঘন, এক জায়গায় আবার লঘু, আবার ঘন আবার লঘু, এই জিনিসটা করতে থাকে। এটা এয়ার আমরা দেখতে পাই না বলে এয়ারের উদাহরণটা নিলাম না, কিন্তু এয়ার দিয়েও এই এক্সপেরিমেন্টটা করা যায়, যায় না তা নয়। তার জন্য কি করতে হবে, একটা কাঁচের নল নিতে হবে, কাঁচের নল বা বলতে পারো একটা নিতে হবে, একটা প্লাস্টিকের, ট্রান্সপারেন্ট প্লাস্টিকের একটা নল নিতে হবে, বেশ বড় লম্বা একটা নল নিতে হবে। সেই নলের মধ্যে আমরা যে এয়ারের মধ্যে ওই অ্যাকচুয়ালি কম্প্রেশন রেয়ারিফ্যাকশন হয় সেটা বুঝতে পারবো। এইরকম একটা নল নিয়ে এরকমভাবে রাখবো নলটাকে, এই রেখে এর মধ্যে কোনো কালার্ড গ্যাস ভরে দেবো, যেমন ধরো নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভেপারটা বেশ রেডিশ ভেপার, বাইরে থেকে দেখতে পাওয়া যায়, এরকম গ্যাস ভরে দেওয়া হবে। এইবার এইখানে যদি একটা স্পিকার, এই মানে আমাদের যে গান বাজে যে স্পিকারে, সেই রকম স্পিকার একটা রাখা হয়, এরকম একটা স্পিকার, তাহলে স্পিকারে ধরো আওয়াজ হচ্ছে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সাউন্ড ধরো বাজানো হচ্ছে, হয়তো 100 হার্জ কি হয়তো 50 হার্জের কোনো একটা সাউন্ড। দেখা যাবে এই যে এখানে এই ভিতরের যে জায়গাটা, এই দুটো এন্ড ফাঁকা চাই, ফাঁকা না দিয়েও তুমি করতে পারো, ফাঁকাও দরকার নেই। এই দুটো এন্ডে পাতলা বেলুনের মতো পর্দা টান টান করে লাগিয়ে দিলেও একই রকমের কাজ হবে। এখান থেকে এখানে একটা পাতলা বেলুনের পর্দা, তুমি বলে ফাঁকা এন্ড থাকলে স্যার গ্যাসটা বেরিয়ে যাবে, ঠিকই, তাহলে আমি এখানে একটা পাতলা বেলুনের পর্দা লাগিয়ে দেবো, এই এন্ডেও একটা পাতলা বেলুনের পর্দা লাগিয়ে দেবো। তাহলে এইখানে এই স্পিকারটা একদম খুব কাছে রাখতে হবে, রেখে যদি আমি 50 হার্জ বা 100 হার্জে একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি সাউন্ডকে চালাই, অর্থাৎ কেবলমাত্র সেখান থেকে 50 হার্জের একটা ভাইব্রেশন উৎপন্ন হবে, দেখা যাবে এই যে ভেতরে গ্যাসটা, ওই নাইট্রোজেন ডাইঅক্সাইড ভেপারটা, সেইটা এক জায়গায় বেশি গাঢ় লাল, এক জায়গায় পাতলা, এবং সেটা আমার ওই ডান প্রান্ত থেকে বাঁ প্রান্ত এগিয়ে আসছে। আমরা একটু আগে সাউন্ড ওয়েভ প্রপাগেশনের অ্যানিমেশন দেখেছি, সেখানে কিন্তু ওই একটা জিনিস দেখতে পেয়েছো যে ওই কম্প্রেশন রেয়ারিফ্র্যাকশন, ওই যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু এক জায়গায় স্থির থাকছে না, স্ট্যাটিক থাকছে না, সেটা একদিক থেকে আরেক দিকে এগোতে থাকছে। এখানেও ঠিক তাই হবে, কম্প্রেশন রেয়ারিফ্র্যাকশনটা আস্তে আস্তে, মানে অর্থাৎ এই জায়গাটা দেখা গেল খুব ডিপ, এই জায়গাটা খুব ডিপ, এই জায়গাটা খুব ডিপ, এই জায়গাটা খুব ডিপ, মাঝের অংশগুলো কম ডিপ। আবার পর মুহূর্তেই এই জায়গাটা, এই জিনিসটা যেন, এই লেয়ারটা, এই কম্প্রেশনটা এখানে চলে এলো, এইখানটা হালকা হয়ে গেল, এই জিনিসটা আমরা দেখতে পাবো। তা এয়ারের বেলা তো এই এক্সপেরিমেন্ট করে দেখা যায়। তাহলে আমরা মেকানিক্যাল ট্রান্সভার্স ওয়েভ আর মেকানিক্যাল লঙ্গিটিউডিনাল ওয়েভ আমরা বুঝে ফেলেছি কি জিনিস। এছাড়া তাহলে পরে রইল যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদিও তোমাদের সিলেবাসে নেই, আমি একটু তোমাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে। আমরা যে আলো দেখতে পাই, লাইট, সেই আলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং শুধু আলো নয়, যে আলো দেখতে পাই না, যেমন ধরো মোবাইল ফোনে ক্লাস করছি, মোবাইল ফোনে কথা বলছি, এই যে তার মানে মোবাইল ফোন থেকে কিছু বেরোচ্ছে, মোবাইল ফোনে কিছু প্রবেশ করছে, কিছু তো তরঙ্গ প্রবেশ করছে, ঢুকছে, এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। বাট দিস আর অলসো
কি বলে, এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বাংলা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আসলে এই যে নামটা এসছে ইলেকট্রো আর ম্যাগনেটিক, এর নামটা এসছে এই ওয়েভ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় এগোয় আসলে কি হয় না, আসলে ওই ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন আর ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেশন সমকোণে এগোতে থাকে একটা নির্দিষ্ট ডিরেকশনে। ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেশন সমকোণে এগোতে থাকে, ফলে আমরা দেখতে পাই যে আলো এক জায়গা থেকে এক জায়গায় যায়। আমরা যে আলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই সেখানে কিন্তু এত ঘটনা ঘটছে আমরা কিন্তু বুঝতে পারি না, তাই তো? বেশ, 1 মিনিট দাঁড়াও। আমরা মেয়েদেরই ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ বেশ, আমি দাঁড়াতে মানে বেশ, আসবি পরে আবার হ্যাঁ পরে কথা হবে। বেশ, আচ্ছা দেখো যেখানে ছিলাম, তার মানে যে কোনো ধরনের আলো এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যায় তাহলে সেই আলো যাওয়া মানে ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন এবং ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেশন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটা কিন্তু মাথায় রাখবে। এবং এই ধরনের ভাইব্রেশনটা কেমনভাবে এগোয় আমি একটা ছবি একটু এঁকে দেখানোর চেষ্টা করছি, যদি কোনো সময় অ্যানিমেশন পাই আমি তোমাদের দেখাবো। আপাতত ছবিটা একটু এঁকে দেখিয়ে দিই যে আসলে আলো বলতে আমরা যেটাকে বুঝি, আলো আসলে পারপেন্ডিকুলার বা মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেশন, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায় তখন তারা কিভাবে এগোয়, একটু ছবিটা খেয়াল করো। আচ্ছা, ছবি থেকে আশা করি খানিকটা আইডিয়া হবে যে কতটা মানে কিভাবে যায় আর কি ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন আর ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেশনটা। অর্থাৎ
বুঝতেই পারছো এই ই স্ট্যান্ডস ফর ইলেকট্রিক ফিল্ড, এবং ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা যে প্লেনে, আর ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেশনটা তার ঠিক পারপেন্ডিকুলার প্লেনে। অর্থাৎ আমার এরকম দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস আছে, ধরো আমার এখানে একটা পেন, হ্যাঁ এইখানে ধরো এরকম মিউচুয়ালি পারপেন্ডিকুলার দুটো অ্যাক্সিস আছে। এইবার ওয়েভটা এগোচ্ছে তোমাদের দিকে, আমি ওয়েভটাকে যদি নিয়ে এগোই, ওয়েভটা এখান থেকে তোমাদের দিকে এগিয়ে আসছে। তোমাদের দিকে যদি এগিয়ে আসে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর এই ডিরেকশানে ভাইব্রেট করতে করতে যাচ্ছে, আর ম্যাগনেটিক ফিল্ডটা এই ডিরেকশানে ভাইব্রেট করতে করতে যাচ্ছে এই প্লেনে। মানে অর্থাৎ আমি যদি একটু ব্যাঁকাভাবে ধরি, তাহলে এই ডিরেকশানে ওয়েভ গেল, এইখান থেকে এই ডিরেকশানে ওয়েভ যাচ্ছে, এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা এইভাবে 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 যাচ্ছে, আর ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেশনটা এইভাবে 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 যাচ্ছে। এইরকম দেখতে লাগে। আসলে বেসিক্যালি আলো যেটা, লাইট যেটা, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মানে তার সঙ্গে এইরকম একটা ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন এবং ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেশন যায়। এবং বুঝতেই পারছো ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন এবং ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেশন দুটোই কিন্তু ওয়েভের যেটা অভিমুখ, সেই অভিমুখের সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি বা লম্ব, সেই জন্যই এটাকে তির্যক তরঙ্গ বলা হয়। তাই জন্যই আমরা দেখবে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ক্লাসিফিকেশন করেছিলাম সেখানে কেবলমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, আর কিন্তু লংগিটিউডিনাল কোনো ভাগ লিখিনি, শুধুমাত্র ট্রান্সভার্স লিখেছিলাম। তির্যক তরঙ্গ মানে ট্রান্সভার্স ওয়েভ। তাহলে ট্রান্সভার্স ওয়েভ সম্বন্ধে ধারণা আমাদের খানিক হলো, বা লংজিটিউডাল ওয়েভ সম্বন্ধেও খানিক হলো। আজকে ওয়েভ সম্বন্ধে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ওয়েভের যে বিভিন্ন টার্মগুলো আমরা ওয়েভ বোঝাতে ব্যবহার করি, সেই টার্মগুলোর মানে কি। অর্থাৎ ধরা যাক আমরা ওয়েভকে যদি ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করি, ম্যাথামেটিক্যালি মাইন্ড দিস, এটা কিন্তু সেই যে তরঙ্গটা তোমরা দেখেছো সেই তরঙ্গটা নয় এটা। অর্থাৎ একটা সুতোকে দেয়ালে বেঁধে আর একটা প্রান্ত যদি আমি এইভাবে দড়িটা নাড়াই, যে তরঙ্গটা পাবো, এটা কিন্তু সেই তরঙ্গ আঁকছি না। সেই তরঙ্গের গাণিতিক সমীকরণ, তরঙ্গকেও কিন্তু অঙ্কের ভাষায় প্রকাশ করা যায়। তোমাদের ক্লাস 11-এ যারা পদার্থবিজ্ঞান নিয়ে আমার মতো অপদার্থের মতো পড়বে আর কি, তারা পড়তে হবে। তা এই তরঙ্গকে যদি গাণিতিকভাবে প্রকাশ করি, সেই গাণিতিক সমীকরণটা বা সেই ইকুয়েশনটা, সেই ওয়েভ ইকুয়েশনটা যদি গ্রাফে প্লট করি, তাহলে যে আমরা গ্রাফটা পাবো, গ্রাফ মানে যে একটা লেখচিত্র পাবো, সেই লেখচিত্রটা কিন্তু এইটা। সেই লেখচিত্রটা কীরকম পাই, সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম অফ ওয়েভের লেখচিত্র হচ্ছে এইরকম টাইপের। এই দিকটায় হচ্ছে সময়, এই দিকটা হচ্ছে টাইম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইম প্লট করি। বুঝতে পারছো সময় কারোর উপর নির্ভরশীল নয়, সময় তো নিজের মতো নিজের খেয়ালে এগোতে থাকে। আর এই দিকটায় এক্স লেখা হয়, এটাকে এক্সটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ডিসপ্লেসমেন্ট। বাংলায় বলা হয়, এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ডিসপ্লেসমেন্ট, বাংলায় বলা হয় তাৎক্ষণিক সরণ। এই দিকটা এক্স, এটা এক্স লিখলাম বটে, কিন্তু আসলে এটা ওয়াই অক্ষ। এইবার এই যে তরঙ্গটা দেখছো, এই তরঙ্গের একটি সবচেয়ে মানে তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এই কণাটা কাঁপতে কাঁপতে সবচেয়ে বেশি উঠছে কোনখানে না এইখানে, আবার সবচেয়ে বেশি নামছে কোনখানে না এইখানে। অর্থাৎ মাধ্যমের কণাগুলো এই রেঞ্জের মধ্যে, এই রিজিয়নের মধ্যে আপ অ্যান্ড ডাউন করছে, এই তো করছে। এইবার তাহলে সবচেয়ে বেশি যতটা দূরত্ব সে অতিক্রম করছে, সেইটাকে বলা হয়, বাংলায় বলা হয় বিস্তার, ইংরাজিতে বলা হয় অ্যামপ্লিটিউড। তাহলে বিস্তার কি না, মাধ্যমের কণাগুলি, তরঙ্গস্থিত মাধ্যমের কণাগুলি তার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যতটা দূরত্ব অতিক্রম করে, সেটাই হচ্ছে তার বিস্তার। তার মানে তার চেয়ে কম তো করতেই পারে। এই যে এইখানে যে কণাটা আছে সেটা এইটুকু এখন গেছে, তারপরে কোনো একটা সময় এখানে পৌঁছবে, সেটা অন্য কথা। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই কণাটা এখান থেকে এইটুকু গেছে, তাহলে সে সর্বোচ্চ বিস্তারে নেই, বা মানে তার যে ইনস্ট্যান্টেনিয়াস ডিসপ্লেসমেন্ট সেটা এইটুকু, কিন্তু সেটা বিস্তার নয়। বিস্তার কতটা না, সর্বোচ্চ ম্যাক্সিমাম যতটা সে
mean position থেকে the maximum displacement of the particle in a wave from its mean position is known as its amplitude. এই এরপরে নেক্সট একটা টার্ম আমরা শিখবো, সেটা হচ্ছে ওয়েভলেন্থ। বাংলায় বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গের দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। দেখো এই যে এইটুকু অংশকে যদি আমি ভাগ করি, এই অংশটাই তো আবার রিপিট হয়েছে। আবার যদি আরো আঁকতাম তাহলে সেই অংশটাই আবার রিপিট হতো। তার মানে যে অংশটার মধ্যে তরঙ্গটার সমস্ত বৈশিষ্ট্য উপস্থিত আছে সেই অংশটুকুর দৈর্ঘ্যকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো, কিন্তু সংজ্ঞা সেটা দেব না। সংজ্ঞা কি দেবো না, একই রকম দশায় অবস্থিত পরপর দুটি বিন্দুর মধ্যে দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো। কিচ্ছু বোঝা গেল না স্যার এই কথাটার মানে? আরেকবার বলছি যে তরঙ্গের মধ্যে একই দশায় থাকা পরপর একই দশায় থাকা দুটি বিন্দুর মধ্যে দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। ইংরেজিতে কি দাঁড়ায়? দ্য ডিস্টেন্স between any two successive points in a wave having same phase is known as its wavelength. The distance in between any two points in a wave having the distance between any two successive points in a wave the distance between any two successive points, actually এটাকে বেটার হয় লেখো the distance between any two successive phase points in a wave is known as its wavelength. বাংলায় যেটা লিখলে সেইখানে ওই বিন্দু না লিখে দশা বিন্দু কথাটা লিখে নাও, শুধু বিন্দু না লিখে। মানেটা কি দাঁড়ায়? মানেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এই ল্যামডা বা ওয়েভলেন্থকে সাধারণভাবে লেখা হয় এই চিহ্ন দ্বারা, এইরকম একটা চিহ্ন দ্বারা। এটা একটা গ্রিক সিম্বল, এটাকে বলা হয় ল্যামডা, বাংলায় বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইটুকু আমার ল্যামডা বুঝতেই পারছো, এইখান থেকে এইটা এক তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইখান থেকে এই এতটা, এটাও তো তাহলে ল্যামডা, তা নয় কেন? নিশ্চয়ই তাই। আবার ধরো কেউ যদি বলে স্যার আমি ওইরকম চূড়ো নেব না, আমি একটা মাঝামাঝি জায়গা নিলাম, অর্থাৎ এইখানটা, সেখান থেকে এটাও ল্যামডা, নিশ্চয়ই এটাও ল্যামডা। তাই জন্যে কি কথাটা বলেছি যে পরপর অবস্থিত সমদশা সম্পন্ন বিন্দুগুলি। পরপর কেন না, এরপরে আবার তো এই জিনিসটা রিপিট হবে যখন, আবার তো তোমার এই বিন্দুটা এইখানের পর আমার এইখানে যেমন আছে, তারপরে তো আবার এরকম জায়গাতেও থাকবে একটা। তুমি যদি এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটার দূরত্ব মাপো তাহলে কি ল্যামডা পাবে না। তাহলে পরপর নিতে হবে, পরপর অবস্থিত দুটো সমদশা সম্পন্ন বিন্দু। দশা মানে কি, এই বিন্দুটা যে অবস্থায় আছে, অর্থাৎ এই সাম্যাবস্থান থেকে এতটা দূরে আছে, ঠিক তারপরেই একই রকম এতটাই ঠিক দূরে আছে সাম্যাবস্থান থেকে কোন বিন্দুটা, সেটা আমাকে খুঁজে বার করতে হবে। সেটা দেখবো এই বিন্দুটা, তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে ল্যামডা। এই সমদশা সম্পন্ন বিন্দু, এটাকে ইংরেজিতে বলা হয় পয়েন্টস ইন অ্যান ওয়েভ হ্যাভিং সেম ফেজ। দশার ইংরেজি হচ্ছে ফেজ। ফেজ নিয়ে এর চেয়ে বেশি কথা এখন বলবো না, তাহলে মহাভারত হয়ে যাবে। ফেজ একটা খুব ছোটোখাটো জিনিস নয় বিষয়টি। আচ্ছা, এই হচ্ছে ওয়েভলেন্থ। আচ্ছা, নেক্সট যে টার্মটা শিখবো সেটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কথাটা এর আগেও বহুবার ব্যবহার করেছি, তোমাদের ইনফ্রাসনিক, আলট্রাসনিক ইত্যাদি পড়িয়েছি। আরেকবার আসছে, এটাকে বাংলায় বলা হয় কম্পাঙ্ক। অর্থাৎ কোনো কম্পনশীল বস্তু কতবার কাঁপছে সেকেন্ডে, প্রতি একক সময় কতবার কাঁপছে, সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। তাহলে তরঙ্গের বেলায় কম্পাঙ্ক কি? তরঙ্গের বেলায় কম্পাঙ্ক হচ্ছে কোনো তরঙ্গের উৎস প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করতে পারে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। যতগুলো পূর্ণ তরঙ্গ মানে ধরো এই যে সেই বললাম, এই দেয়ালে সুতো বেঁধে যদি আমি এইরকমভাবে
এইভাবে নাড়াই সুতোটাকে, তাহলে একটা তরঙ্গ দেখবো এদিক থেকে এদিকে আসছে, তাই দেখবো। এবার আমি যত দ্রুত নাড়াবো তত প্রতি সেকেন্ডে এইটাকে যদি আমি একটা লাইন টানি, এটা যদি সাম্যাবস্থান হয়, এই সাম্যাবস্থান থেকে এইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ধরে নিলাম। এবার আমি যত দ্রুত নাড়াবো, এইভাবে যত দ্রুত নাড়াবো তত কি হবে, তত আমার প্রতি সেকেন্ডে তত বেশি সংখ্যক এরকম পূর্ণ তরঙ্গ এখানে এসে শেষ হবে। তার মানে এখানে তরঙ্গের উৎস কোনটা না, আমার হাত। তাহলে আমার হাত থেকে তরঙ্গটা তৈরি হচ্ছে, দেওয়ালে এসে শেষ হচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে যত বেশি সংখ্যক তরঙ্গ এসে দেওয়ালে শেষ হবে, সেইটা হবে কি, আর সেইটা হবে হচ্ছে কম্পাঙ্ক। তার মানে 1 সেকেন্ড সময়ে যত যে সংখ্যক তরঙ্গ, যে সংখ্যক পূর্ণ তরঙ্গ উৎপন্ন হচ্ছে তরঙ্গের উৎস দ্বারা, সেটাই হচ্ছে এই তরঙ্গের কম্পাঙ্ক, এবং সেটাকে সাধারণভাবে এন দিয়ে লেখা হয়। ওয়েভলেন্থটা ল্যামডা দিয়ে লেখা হয়, আর কম্পাঙ্কটাকে এন দিয়ে লেখা হয়। আর একটি বিষয় আজকে শিখে শেষ করব, সেটা হচ্ছে টাইম পিরিয়ড, বা বাংলায় বলা হয় পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলে না, দেখো কম্পাঙ্ক হচ্ছে এন। ধরো একটা বস্তু সেকেন্ডে 10 বার কাঁপছে, সেকেন্ডে 10 বার কাঁপছে মানে তার কম্পাঙ্ক 10, ইউনিটে পড়ে আসছি, কম্পাঙ্ক 10। তাহলে 10টা কম্পনের জন্য তার সময় লাগছে 1 সেকেন্ড, একটা কম্পনের জন্য তার কত সময় লাগছে, তাহলে 1-এর 10 সেকেন্ড। এই 1-এর 10 সেকেন্ডেই হচ্ছে আমার পর্যায়কাল। অর্থাৎ একটি পূর্ণ কম্পন তৈরি করতে যতটা সময় লাগে সেটাই হচ্ছে সেই কম্পনের পর্যায়কাল। বা তরঙ্গের ভাষায় বললে, একটি তরঙ্গ তোমার যে সময়ের মধ্যে, যে টাইম ডিউরেশনের মধ্যে উৎসটি একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে, সেই সময়টি হচ্ছে পর্যায়কাল। ইংরেজিতে যদি বলি, ইট ইজ দ্য টাইম হুইচ ইজ রিকোয়ার্ড বাই এ সোর্স টু প্রডিউস এ সিঙ্গল ওয়েভ, সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে আমরা টাইম পিরিয়ডটা জেনারেলি ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, একটা রিলেশন লিখে দিই এখানে, সেটা হচ্ছে যে নাম্বার অফ ওয়েভস প্রডিউসড, আচ্ছা এইভাবে না লিখে এইভাবে লিখে, যদি কম্পাঙ্ক n হয়, অতএব n সংখ্যক তরঙ্গ তৈরি হয় 1 একক সময়ে, ঠিক। আর একটি তরঙ্গ তৈরি হয় তাহলে 1/n একক সময়। তাহলে এটাই তো হচ্ছে আমার পর্যায়কাল সংজ্ঞা অনুযায়ী। তাহলে হিসেব মতো n সংখ্যক তরঙ্গ তৈরি হয় 1 একক সময়, একটি তরঙ্গ তৈরি হয় 1/n একক সময়, সেটাই হচ্ছে পর্যায়কাল। তাহলে n = 1/t, অর্থাৎ কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক হচ্ছে পরস্পর রেসিপ্রোকাল, বা বাংলা কি যেন বলে, রেসিপ্রোকালের বাংলা হচ্ছে কিছু একটা বলে, অনন্যক, মনে পড়েছে, অনন্যক বলে। তা যাই হোক, এইটুকু আজকে তোমাদের পাঠ্য বিষয় থাক, বইটা পড়ো। এবার বলো তোমাদের কার কি প্রশ্ন আছে, মানে যা এত দূর পড়ালাম সেই মধ্যে থেকে, বা আগের দিন যা পড়েছি তার মধ্যে থেকে কি প্রশ্ন আছে। যদি কোথাও শুনতে কারোর সিগন্যাল অসুবিধে হয়ে থাকে, বা কোথাও কেটে গিয়ে থাকে কথা, আমি আজ আগের দিনের ভিডিওটাই আজকে সবে দিতে পেরেছি, সেটাও সময় নিয়ে দেখবে, কারণ সেটা থেকে সাউন্ড শুরু হচ্ছে, এবং তারপর আজকের ভিডিওটা আমি যত সম্ভব চেষ্টা করব তাড়াতাড়ি দেওয়ার।
সেটাও শোনবার চেষ্টা করবে, তাহলে আশা করি কোথাও সমস্যা থাকবে না। যদি সমস্যা তৈরি হয় তাহলে নোট করে রাখবে, আমাকে কিন্তু যেন প্রশ্ন করতে পারো।